আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে মিরপুরে ফ্ল্যাটের মধ্যে 7 দিন পড়ে থাকা এক বৃদ্ধা মায়ের লাশ পাওয়া গিয়েছে। দর্শক, এটাই কি সত্য ঘটনা নাকি এর পিছনে কোনো রহস্য রয়েছে? দর্শক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। মিরপুরে যে মাটি মরেছিল এবং তার সন্তানরা খোঁজ খবর নেয়নি, এটার জন্য আমরা ছিছি করছি। সোশ্যাল মিডিয়া বলুন বা একদম ফ্রন্ট লাইনের মিডিয়া বলুন, সব জায়গায় কিন্তু এই নিউজটি কাভারেজ হয়েছে এবং দেখলাম সরকারও একটি পদক্ষেপ নিয়েছে। তার যে সন্তানটি যুগ্ম সচিব, তাকে ওএসডি করা হয়েছে। অন্য সন্তানদের কি হয়েছে জানি না, যেহেতু ওই সন্তানটি সরকারি চাকরি করেছে সুতরাং সরকারের হাতে ওইটুকুন ছিল, সে করতে পেরেছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই দায়টা কি শুধু সন্তানের? এই যে অযত্ন মায়ের এবং মরে যাওয়া, এই দায়টা কি শুধুমাত্র আমরা সন্তানদেরকে দেব, নাকি এই দায়টা সমাজেরও, এই দায়টা রাষ্ট্রেরও? একটু যদি ভেঙে বলি, ধরেন 1980 সালে আমাদের বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল 52 বছর। 1990-এ সেটা 55-তে দাঁড়িয়েছে, আর 2010-এ গিয়ে সেটা হয়েছে 65 বছর। আর 2025 অথবা 2026 এখন মানুষের গড় আয়ু হচ্ছে বাংলাদেশে 75 বছর। তার মানে গত 40 বছরে গড় আয়ু বেড়েছে 23 বছর। এই যে 23 বছর বাড়লো, সেটার জন্য তো খুশি, বেশি দিন বাঁচবো। কিন্তু একবার কি আমরা ওই পরিকল্পনাটা করছি যে আমরা বৃদ্ধ বয়সে কিভাবে থাকবো, অথবা আমাদের করার সুযোগ আছে কিনা? আমাদের যে জীবন ব্যবস্থা, তার মধ্যে দিয়ে আমরা যেভাবে করে যাচ্ছি, সেখানে আমরা সুযোগ পাচ্ছি কিনা আমাদের বৃদ্ধ বয়সের জন্য একটা ভালো পরিকল্পনা করার জন্য? আমরা কি আমাদের সন্তানদেরকে প্রস্তুত করছি সেটা? অথবা আমি যদি বলি, রাষ্ট্র পরিকল্পনা নিচ্ছে কিনা? আমাদের এখন পরিবার পরিকল্পনার বদৌলতে, এবং এটি ভালো অবশ্যই, আমাদের একটি বা দুটি সন্তান। কিন্তু একটু চিন্তা করেন তো, এই দুটি সন্তান তার ক্যারিয়ার করবে, নাকি এই দুটি সন্তানের মাথার উপরে 4টি বাবা মা, মানে নিজের দুটি, সাথে শ্বশুর শাশুড়ি, 4টি বাবা মা, আবার নিজের দুটি সন্তান, এদেরকে দেখাশোনা করবে? এখন এদেরকে দেখতে গিয়ে কি হবে, তার ওল্ড এজে কি হবে, সে কিন্তু পরিকল্পনা করার কোনো সুযোগ পাচ্ছে না। এখন এই পরিকল্পনা তাহলে কি করবে? অবশ্যই এখানে সরকারের একটা বড় দায়িত্ব আছে। আমরা যারা ট্যাক্স দেই, সেই ট্যাক্সের টাকাটার একটা প্রপার ইউটিলাইজেশন করবে হচ্ছে গভর্নমেন্ট। সরকার সেই পরিকল্পনা করেছে কিনা, আমার প্রশ্ন সেখানে। একটা বয়স্ক ভাতা চালু হয়েছে, যেটি শুরু হয়েছিল 100 টাকা দিয়ে, এটি এখন 600 না 800 টাকা এসে দাঁড়িয়েছে। এখন আপনারাই বলুন যে 800 টাকায় কি হয় এই দিনে? এবং আমাদের কিছু সরকার পরিচালিত ওল্ড হোম আছে বা বৃদ্ধাশ্রম আছে, সেটিও হয়তো 100-র বেশি নয় ওই প্রতিষ্ঠানগুলোর সংখ্যা, অথচ এখানে 17 মিলিয়নের মতো সিনিয়র সিটিজেন এদেশে আছে বা বৃদ্ধ মানুষ এদেশে আছে। এরপরে কি হলো, একটা দারুণ আইন হলো 2013 সালে, পিতামাতা সুরক্ষা আইন। সেই আইনে সন্তানদেরকে বাধ্য করা হলো মাতাকে দেখভাল করার জন্য। আমি বলবো এটা সচেতন ভাবে সরকার এড়িয়ে গেছে তার দায়িত্ব, শুধুমাত্র একতরফা ভাবে সন্তানের উপর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই সন্তানের দায়িত্ব, কিন্তু রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে। এখন ওই সন্তানটি যখন তার বৃদ্ধ বাবা মাকে নিয়ে হসপিটালে যায় সেবা পেতে, হসপিটালে গিয়ে কি সেবা পাচ্ছে? ওই সন্তানটির যে কোনো কারণে তাকে অন্য জায়গায় কর্মস্থলে যেতে হতে পারে, তার বাবা মার একটা বিশেষ সেবার প্রয়োজন পড়তে পারে, সেটি কি পাচ্ছে? বা আমাদের সরকার এই যে গড় আয়ু বাড়ছে, সেটাকে এনালাইসিস করে যে একটা পরিকল্পনায় যাওয়ার কথা ছিল, গত 40 বছরে কি সে পর্যন্ত আমরা গেছি? আমাদের ট্যাক্সের টাকায় আসলে কি হয়? আমাদের ট্যাক্সের টাকায় কারাপশন হয়, আমাদের ট্যাক্সের টাকায় হেলিকপ্টারে করে গিয়ে সভা সমাবেশ করা হয়, আমাদের ট্যাক্সের টাকা পাচার হয়, আমাদের ট্যাক্সের টাকার একটা বড় অংশ সশস্ত্র বাহিনীর বাজেটে চলে যায়, 40% মতো, এবং সেটা দেশ রক্ষার নামে কি হয় সেটা আপনারা জানেন। তারা ব্যবসা বাণিজ্য সব জায়গায় তারা আছে। তার মানে আপনি যদি সশস্ত্র বাহিনীর কেউ না হন, সাধারণ জনগণ হন, আপনার জন্য তো কিছু নাই। আপনি তো হসপিটালে গেলে সার্ভিস পাবেন না, কিন্তু আপনি সশস্ত্র বাহিনীর যদি হয়ে থাকেন, তাহলে বৃদ্ধ সময় আপনি হাসপাতালে সেবা পাবেন, ওষুধ পাবেন, এবং সেটা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে হচ্ছে, whereas আমরা এই সেবাটা পাবো না। তাহলে আজকে আমার সন্তান যখন তার ক্যারিয়ার করবে, আমি কি আমার নিজের জন্য সেই সন্তানকে আটকে রাখবো, নাকি আমি মরে পচে গলে তারপর গন্ধ বেরোবে, আমার প্রতিবেশীরা জানান দিবে যে আমি মারা গেছি, সেই অবস্থায় যাব? এবং এই দুর্গন্ধের জন্য শুধুমাত্র আমরা আমাদের সন্তানদেরকে দায়ী করব?
নাকি সমাজকে দায়ী করবো এবং এর জন্য বড় রকমের দায়ী হচ্ছে রাষ্ট্র, সেই কথাটি বলবো। আমার মনে হয় যে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ট্রল করছি ওই সন্তানদেরকে নিয়ে, আমি জানি না তাদের অবস্থা কি ছিল, আমি তাদের পক্ষে বলছি না, কিন্তু আমি বলছি যে এখনকার যারা মধ্য বয়সে আছেন এবং আমাদের যে সন্তানরা সবাই কিন্তু একটা সময় ওভারবার্ডেন হয়ে যাচ্ছে। তো এই পিতামাতার দেখভাল করার দায়িত্বটা রাষ্ট্র যেভাবে একদম সচতুরভাবে 2013 সালে শুধুমাত্র সন্তানের ঘাড়ে দিয়েছে, আমার মনে হয় এই জিনিসটাও এখন আমরা ভাবতে পারি এখানে রাষ্ট্রের বড় একটা দায়িত্ব আছে। আসুন সবাই একভাবে না ভেবে, ব্যাখ্যাগুলোকে একভাবে না দিয়ে একটু গভীরভাবে ভাবি এবং আমাদের পরিবর্তনের জন্য আমরাই কথা বলি। আজকে আমি চাইনি এই কথা বলবো, কিন্তু গন্ধটা না এত বেশি ছড়িয়েছে যে সবার গায়ে গন্ধ লেগে যাচ্ছে। আমি, আপনি, আমরা কেউ বাদ নেই। সুতরাং গন্ধ পুকুরটাকে যদি পরিচ্ছন্ন বা পরিশুদ্ধ করতে হয়, আমাদের সবাইকে বিশুদ্ধ পানি ঘটি করে নিয়ে ওই পুকুরে ঢালতে হবে। সেটা যেমন পরিবার, সেটা তেমনিভাবে সমাজ, তেমনিভাবে যারা কর্পোরেট আছেন তাদের সেই সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে কিছু করতে হবে, তেমনিভাবে সরকার। সুতরাং শুধু এটা সন্তানদের জন্য না, ছিটা রাষ্ট্রে গিয়ে বর্তায়। ঘরের ভেতরেই মা মরে গেছে 1 সপ্তাহ আগেই, কিন্তু ছেলেমেয়েদের কারো খবর নেই। মা মরে পচে গলে গেছে, পুরো শরীর পোকা খাচ্ছে। এভাবে 1 সপ্তাহ 8 দিন পুলিশ উদ্ধার করলো, উদ্ধার করে যা দেখলো এই ঘটনা। এমন যদি হয় অবস্থা, ওই মহিলা যিনি মারা গেছেন, ওনার ছেলে একজন সচিব, ওনার আরেকজন ছেলে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের শিক্ষক, ওনার আরেকজন মেয়ে আছেন, মেয়ে ঠিক পাশের ফ্ল্যাটেই থাকেন। তো এই ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয়ে শিক্ষায় শিক্ষিত হলো, ডিগ্রি অর্জন করলো, কি লাভ হলো? এই ডিগ্রির মানেটা কোথায়? যে মা রক্ত পানি করে তাদেরকে সমাজের একটা উঁচু স্থানে, একটা উঁচু তলায় পাঠালো, সেই মাকে আজকে এভাবে মরে পচে যেতে হলো। 1 সপ্তাহ 8 দিন মায়ের খবর রাখে না। মা বিছানায় মরে পচে দুর্গন্ধ বেরিয়ে গেছে, কিন্তু ঠিক পাশের ফ্ল্যাটে ওনার মেয়ে থাকতো। ওনার মেয়ের নাক পর্যন্ত মায়ের মৃতদেহের পচা গন্ধটা পৌঁছায়নি। কেন পৌঁছায়নি জানেন? ঠিক এই জায়গায় বাধা ছিল মনুষ্যত্বের। এই সমাজ আমাদেরকে বড় বড় ডিগ্রি নিতে শেখায়, এই সমাজ আমাদেরকে অনেক টাকা কিভাবে আর্ন করবে সেটা শেখায়, কিন্তু এই সমাজ এগুলো শেখানোর ভেতরে হঠাৎ করে আমাদের ভেতর থেকে মানুষ শব্দটা ছিনিয়ে নিয়ে যায়। আমাদেরকে এটা শেখায় সমাজে কিভাবে অনেক স্টাইলে লাইফ লিড করতে হবে, অনেক উঁচু স্থানে যেতে হবে, কিভাবে ডিগ্রি অর্জন করতে হবে, কিভাবে ক্লাস লাইফ মেনটেন করতে হবে, কিভাবে আরেকটা মানুষের চেয়ে অনেক বেশি রিচ হতে হবে। হ্যাঁ, কিন্তু এটা শিখি না যে মানুষ হইতে হয় কিভাবে। একই ঘরে থেকে যদি সন্তানেরা মায়ের খবর না রাখে, পাশের ঘরে থেকে, কিংবা 1 সপ্তাহ 8 দিন, এটা সম্ভব? আপনারাই বলেন, এটা সম্ভব যে একটা মা 7 থেকে 8 দিন হয়ে গেল মরে গেছে, কোনো সন্তানই খবর রাখেনি? ওই মাই সেই সন্তানদের প্রতিষ্ঠিত করেছেন। শেষ সময়ে যদি এই সন্তানেরা কাজে না আসে, পাশে না থাকে, তাহলে এই সফলতার মূল্য কতটুকু? খুবই দুঃখজনক। আমরা যখন সাফল্যের পেছনে ছুটি, ঠিক তখন আমাদের কাছ থেকে হারিয়ে যায় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো, যেগুলো আমরা টের পাই না। সফলতার পেছনে ছুটতে ছুটতে, জীবনে বড় হওয়া, ডিগ্রি অর্জন করতে, টাকার পেছনে ছুটতে ছুটতে, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে ছুটতে ছুটতে আমরা আমাদের জীবন থেকে অনেক মূল্যবান কিছু হারিয়ে ফেলি। তার ভেতরে সবচেয়ে বড় হচ্ছে আমাদের মা। ছেলে সন্তানরা অনেক কামাই করে, অনেক টাকা কামায়, প্রতিষ্ঠিত, তারা হয়তো বা তাদের পরিবার নিয়ে ব্যস্ত। ঠিক পাশের ফ্ল্যাটে তার মেয়ে থাকে, মেয়েও তার ফ্যামিলি নিয়ে ব্যস্ত। তাদেরকে এতটাই ব্যস্ততার ভেতরে ঠেলে দিয়েছে সমাজ, এতটাই ব্যস্ত করে দিয়েছে যে যিনি জন্ম দিয়েছেন, যিনি পেলে পুষে বড় করেছেন, যিনি রক্ত পানি করে সমাজের উঁচু তলায় পাঠিয়েছেন,
তার খবর রাখি না। খুবই ঘৃণার পাত্র এরা। নিজের পেটের পোলারে বিশ্বাস কইরা মহিলা কি ভুলটাই না করছে, হ্যাঁ? ৭৫ বছর বয়সে মহিলার যখন বেশি দরকার, বিছানায় পড়ে গেছে, খাওয়ার উপায় নাই, বাথরুমে যাওয়ার উপায় নাই, একটা সহায়তা দরকার, কেউ নাই। মহিলা তো বিশ্বাস করছিল, এগুলো তো মানুষ করছিল, এগুলোর জন্য সবই করছে। ৪০ বছর ধরে যে সংসারটা গইরা তুলছে, পোলারা তো খবর নিল না। মহিলা পইরা রইল বিছানায় ৭ দিন, কেউ খবরও নিতে আইল না। আসলে মানুষের না কাউকে বিশ্বাস করা উচিত না। আর বুড়া হই আর জোয়ান হই, নিজের কাজ নিজে করতে পারলেই ভালো। সব সময় নিজের উপরে ভরসা করতে হবে। উপরে আল্লাহ, নিচে আমি যতদিন নিজের পায়ে কাজ করতে পারবো, নিজের পায়ে দাঁড়াইতে পারবো, কাজ করে চলতে পারবো, কামাইতে পারবো, অতদিনই আমি আমার মতো থাকবো। আমি যদি একবার বইসা যাই না, একেবারে শেষ হয়ে যাব। তাই আল্লাহ যেন আমারে বুড়া হইলেও নিজের পায়ে দাঁড় করাইয়া রাখে, নিজের ইনকাম খায়া মরতে পারি। কাউরে আমি বিশ্বাস করতে চাই না, আমার পোলাপানরে আমি বিশ্বাস করতে চাই না। খালি সুস্থতাটা আল্লাহ যদি দেয়, কাজ করলে মানুষের সুস্থতা ঠিকই থাকে। আমি যদি আরাম করতে চাই না, তাইলে কিন্তু সুস্থ থাকতে পারবো না। ৭০ বছর হোক আর ৮০ বছর হোক, যতটা পারা যায় শারীরিক পরিশ্রম করে আমাদের চলতে হবে। আর নিজের ইনকাম নিজে করতে পারলে কারো উপরে ডিপেন্ড না। আর এই ছেলেগুলার উদ্দেশ্যে বলি, যে ছেলে মেয়েগুলা, হ্যাঁ, আপনারা না একজন ইউনিভার্সিটির শিক্ষক, একজন সরকারের সচিব, একজন বিদেশে থাকেন, অস্ট্রেলিয়ায়, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকেন, হ্যাঁ, আপনারা না দেশের মাথা, আপনারা না মেধাবী, আপনারা এত কষ্ট করে এই পজিশনগুলোতে আসছেন, আপনাদের পিছনে আপনাদের বাপ মায়ের অবদান আছে, আপনারা নিজেরাও পরিশ্রম করছেন, আপনারাই তো দেশটারে চালান, এই সমাজ চালান। সবাই আমরা দেশের সাধারণ মানুষ কিন্তু আপনাদের দিকেই তাকায় থাকি। আপনারা যেভাবে আমাদের চালান, দেশটা চালাইতেছেন, সেভাবে চলতেছে। এখন আপনারা যদি নিজেদের মায়েরই খবর রাখতে না পারেন, তাহলে দেশটারে কেমনে চালাইবেন? এর লেগেই তো দেশের এই অবস্থা। আর নিজের পোলাপান আপনারা যে দুর্নীতি করে, যদি ঘুষ খায়া দুর্নীতি করে পোলাপান বিদেশে পাঠাই দেন, তাহলে শেষকালে তো আপনারও একই অবস্থা হইব। আপনি যখন বিছানায় পড়বেন, আপনারা কেউ দেখবো না, হ্যাঁ, এমনি পইরা মইরা থাকবেন ৭ দিন, লাশের গন্ধ বেরোব, এলাকার মানুষ এসে বাঁচাইব। তো লাভ নাই, আসলে কোনো লাভ নাই। তবে মানুষের উচিত নিজের পায়ে দাঁড়ানো, নিজের যত বয়সী হোক, মানুষের নিজের পায়ে দাঁড়ানো থাইকা, সুস্থ থাকতে থাকতে মইরা যাওয়া অনেক ভালো। এজন্যই আমি বলি, সন্তানের ভবিষ্যৎ করে নিজের জীবনটাকে বিসর্জন না দিয়ে নিজের ইচ্ছাগুলো পূরণ করেন, নিজের চাওয়া পাওয়াগুলো পূরণ করেন, নিজের যা খেতে মন চায় খান, নিজের রুহটাকে আর কষ্ট দিয়েন না। এই যে আপনি মাথার ঘাম পায়ে ফেলে যেই সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন, আপনার রক্তকে পানি করে যার জন্য লাক্সারিয়াস লাইফ লিড করার রাস্তা খুঁজে বের করে দিচ্ছেন, সে শেষ বেলায় আপনার খবর নিবে কি? একেবারেই নিবে না। আর তার একদম চাক্ষুষ প্রমাণ হচ্ছে মিরপুরের এই ঘটনাটা। এই যে একজন বৃদ্ধা মা, যিনি কিনা ৭ দিন ধরে মরে পড়ে আছে, বাট তার উচ্চ শিক্ষায় শিক্ষিত ৩টা সন্তান এই ৭ দিনে একবারও খোঁজ নেওয়ার মতো সময় পায় নাই। একজন হচ্ছে যুগ্ম সচিব, একজন কানাডা প্রবাসী, সেখানেও মেবি শিক্ষকতা করে, যেটাই হোক। আরেকজন মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এখন বর্তমানে মিরপুরের একটা বিশাল বড় স্কুলে শিক্ষকতা করতেছে। বাট এটার ফলাফল কি দিন শেষে? এই যে তাদের ভবিষ্যৎ গড়ে দিছে, এতে মায়ের কি লাভ হয়েছে? মা কি প্রাপ্য ছিল না শেষ বয়সে তাদের যত্ন পাওয়ার? এই মা কি প্রাপ্য ছিল না সন্তানদেরকে কাছে পাওয়ার? কাছে না পাক, অন্তত তার খোঁজ খবর নেওয়ার মতো তো অধিকার তার ছিল, তাই না? বাট দেখেন, এত উচ্চশিক্ষায় শিক্ষিত করে লাক্সারিয়াস লাইফ তাদেরকে দিয়ে, হ্যাঁ, নিজের জীবনটাকে শেষ করে রুহকে কষ্ট দিয়ে যেই বাবা মা সব কিছু গড়ে দিল এই সন্তানদের জন্য, দিন শেষে সন্তানেরা সেই বাবা মার কোনো খোঁজ খবর রাখে না। তাই বলছি, এখনো সময় আছে। সন্তানের ভবিষ্যৎ করে করে নিজের রক্ত পানি কইরেন না, মাথার ঘাম পায়ে ফেলে তাদের পিছনে সব ঢাইলেন না। আমি জানি আজকে অনেক মা বাবার আমার কথাগুলো খারাপ লাগতে পারে, কেউ প্রশ্ন করতে পারেন আপনার বাবা মাকে, মানে আপনি যেগুলো বলতেছেন সেগুলোই করছে আপনার সাথে? একেবারেই না। কোনো বাবা মাই চায় না তার সন্তান খারাপ থাকুক।
তার মানে এই না আপনি আপনার জীবনের সকল চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে সন্তানের পিছনে জীবনটা শেষ করে দিবেন, আর শেষ বয়সে গিয়ে কি একা ঘরে মরে পড়ে থাকবেন। এই যে ঘরটা দেখতেছেন, আপনার কোনো দিক দিয়ে মনে হয় যে এটা 1 বছরের মধ্যে একবারও পরিষ্কার করা হয়েছে? এত বড় বড় মাপের জায়গাতে এক একজন চাকরি করছে সন্তানেরা, এই মায়ের জন্য কি কোনো কাজের মানুষ রাখার মতো ক্ষমতা তাদের ছিল না? অবশ্যই ছিল। এই যে রান্নাঘরটা দেখতেছেন, দেখেন এই যে রান্নাঘরটা, এই রান্নাঘরটা কি 1 বছরের মধ্যে কোনো ধরনের রান্না বান্না হয়েছে দেখে মনে হয়? এবার আমি আসি আরেকটা কথাতে, মানে এই যে তার মেয়ে যিনি বেঁচে আছে, উনি বারবার বলতেছে যে কুরবানির ঝামেলা গেছে, তো কুরবানির ঝামেলা গেছে যার কারণে ঘরের এই অবস্থা, পরিষ্কার করা হয়নি। আদৌ কি কুরবানির ঝামেলা এরকম নোংরা হইতে পারে ঘর? মাটা যে বিছানায় শুয়েছিল দেখেন এই ঘরটার অবস্থা কি, কি পরিমাণে নোংরা বাজে। এই সমস্ত পরিবেশে তো একদম অল্প বয়স্ক মানুষ থাকলেও মারা যাবে ভাই, বেশি দিন তো বাঁচার কথা না। সেইখানে উনি যে পটি করতো, পটিটা পর্যন্ত বিছানায় পড়ে আছে, সেটা সরানোর মতো কেউ নাই, অথচ মেয়ে পাশের ঘরেই থাকে। এবার অনেকেই বলতে পারেন যে উনি হচ্ছে অসুস্থ, মানসিক রোগী। এটা এক ধরনের রোগ আছে, আমি শুনেছি যে ওনারা একা একা থাকতে পছন্দ করে। মানে এই টাইপের রোগে যারা আক্রান্ত হয় তারা ভাবে যে মানুষের সাথে মিশলে মানুষ আমাকে মেরে ফেলবে, তাই তারা কারোর সাথে মিশে না, বা তাদের ক্ষতি করবে মানুষ, এগুলো ভেবে তারা সবসময় একা একা দিন পার করে। আমি ধরে নিলাম উনি অসুস্থ, বাকি যারা, যিনি সচিব তিনি অসুস্থ হলে কি সচিবের পদে যেতে পারতেন? অবশ্যই পারতেন না। যিনি কানাডা প্রবাসী, ওখানেও শিক্ষকতা করতেছে, বা যেটাই হোক, আমার বলায় ভুল থাকতে পারে, বা উনিও নাকি শিক্ষক, আরো একটা যে সন্তান আছেন, তো শিক্ষকতা কিভাবে করতেছে যদি মানে মানে ওনাদের মাথায় কোনো প্রবলেম হয়ে থাকে? অবশ্যই না। তার মানে তারা একদমই স্বাভাবিক মানুষ। তারপরে যে মেয়েটা বেঁচে আছে ওনার সাথেই থাকতো, উনি একজন টিচার, উনি শিক্ষকতা কিভাবে করতেছে যদি উনি অসুস্থ হয়ে থাকে? তো যাই হোক, দিন শেষে দেখেন তাদের জীবন চলতেছে তাদের জীবনের মতো, সুন্দরভাবে চলাফেরা করতেছে, সংসার করতেছে, সন্তান আছে, সন্তানদেরকে লালন পালন করতেছে। এই সন্তানরা যেন তাদেরকে এই অবস্থায় না ছেড়ে দেয়। হ্যাঁ, মাকে ফোন করে একবার জিজ্ঞাসা করার মতো তাদের সময় হয় নাই, মা কেমন আছো? ঈদের দিন ঈদ মোবারক বলার মতো সময় হয় নাই। 7 দিন ধরে মরে পড়ে আছে, তার মানে ঈদের আগেই মারা গেছে। ঠিক আছে, ঈদের আগেই মারা গেছে, তো তাদের ঈদের মধ্যে ফোন করে খোঁজ খবর নেওয়ার সময় হয় না যে আম্মা তুমি কেমন আছো, কেমন আছো শব্দটা বলার মতো সন্তানদের কাছে সময় নাই। তো তাদের জন্য আপনারা আপনাদের জীবন শেষ করবেন? এখন অনেকে বলবেন সবাই তো এক না, হইতে কতক্ষণ? অনিশ্চিত, এই অনিশ্চিত ভবিষ্যতের জন্য আপনি আপনার জীবনে সব দিয়ে দিবেন সন্তানদের পিছনে? আমার ব্যক্তিগতভাবে মনে হয় প্রত্যেকটা বাবা মারই উচিত, তারা যেই কষ্টটা সহ্য করে আসছে ছোট থেকে, বাচ্চাদেরকেও সেই কষ্টটা ফিল করানো উচিত। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই মা সন্তানদের লেখাপড়া শিখিয়েছে, কিন্তু সন্তানেরা মানুষের মতো মানুষ হতে পারেনি। সন্তানেরা হয়েছে এক একটা জানোয়ার। সন্তানেরা যদি সত্যিকারের মানুষে হতে পারতো তাহলে কখনোই মায়ের সাথে এরকম আচরণ করতে পারতো না। মায়ের খোঁজ খবর অবশ্যই সন্তানেরা রাখতো। এজন্য পাঠ্য বইয়ের শিক্ষার চেয়ে মনুষ্যত্বর শিক্ষা আগে দরকার। যদি আপনি সত্যিকারের শিক্ষা অর্জন করতে পারেন তাহলে আপনার পাঠ্য বইয়ের শিক্ষা না থাকলেও আপনি মায়ের সাথে খারাপ আচরণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে মা বাবার সাথে ভালো আচরণ করার, ভালো ব্যবহার করার তৌফিক ইনাত করেন। আমিন আমিন। মা বাবার খেদমত করার তৌফিক ইনাত করেন। আমিন আমিন। দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।